ডিয়ার ভিউয়ার্স, আমেরিকার কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি স্যাক্স চমৎকার একটি কথা বলেছেন। তিনি একজন একাধারে রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ। তিনি বলেছেন যে আমেরিকা বর্তমানে যে বৈদেশিক নীতি অনুসরণ করছে, অর্থাৎ ফরেন পলিসি, এটা একেবারেই নীতি বিবর্জিত এবং সেটা ইসরায়েলের ক্ষেত্রে আরও বেশি। এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে এই ইসরায়েলের প্রতি আমেরিকার যে অন্ধ সমর্থন, সেটা সারা পৃথিবীকে ভোগাচ্ছে, এটা স্বীকার করতে হবে। জাতিসংঘ বড় বড় কথা বলে, জাতিসংঘ বলে ইরান বিশ্ব সমুদ্র আইন লঙ্ঘন করেছে। আমার প্রশ্ন হলো এই, জাতিসংঘে যতগুলো রেজলিউশন হয়েছে, অর্থাৎ প্যালেস্টাইনিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য সবগুলো রেজলিউশন ইসরায়েল এবং আমেরিকা অগ্রাহ্য করেছে। তখন তো জাতিসংঘ কিছু বলেনি। এখন জাতিসংঘ বলছে যে ইরান বিশ্ব সমুদ্র আইন লঙ্ঘন করেছে। ইরান এমন একটি সভ্য জাতি, যখন ইরান সংকটে পড়লে প্রত্যুত্তর দেয়। তো এতদিন যাবৎ যে 150 কি 60টার মতো, আমার যদ্দূর জানা, এতগুলো রেজলিউশন হয়েছিল প্যালেস্টাইনি রাষ্ট্র সৃষ্টির পক্ষে, সবগুলোতে ইসরায়েল এবং আমেরিকা সবগুলো অমান্য করেছে এবং যার ফলে এই রেজলিউশনগুলো কোনো কাজে আসে নাই এবং টু স্টেট সলিউশন যেটা, সেটাও সম্ভব হয়নি। সুতরাং আসলে আমেরিকার ফরেন পলিসি অত্যন্ত নীতি বিবর্জিত। এই নীতি বিসর্জন এবং বিবর্জিত পররাষ্ট্রনীতির জন্যই আমেরিকার আর সারা পৃথিবী আজকে অশান্তিতে ভুগছে। আপনি জানেন, পৃথিবীতে এখন নতুন বলয় তৈরি হচ্ছে। আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার সফরে মস্কোতে আছেন। ফিরেছেন কিনা এখনও আমি জানি না, আপডেট পরে নেব। সেখানে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। রুশ গভর্নমেন্ট অত্যন্ত সম্মান দিয়েছে এবং সেখানে আব্বাস আরাকচি টিমের সাথে পুতিন তার একেবারে পুরো টিম নিয়ে আলোচনায় বসেছে এবং বৈঠকের পরে দ্ব্যর্থহীনভাবে পুতিন ঘোষণা করেছেন যে ইরানের পাশে সব কিছু নিয়ে রাশিয়া থাকবে। এবং এই সফরটাকে অত্যন্ত গুরুত্ব দিই। এই জন্য আব্বাস আরাকচি ইসলামাবাদে গিয়েছেন, তিনি ওমানে গিয়েছেন এবং তিনি এখন রাশিয়াতে কূটনৈতিক আলোচনা শেষ করেছেন। পরবর্তী পদক্ষেপ এটা পরিষ্কার, এবং পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে এই কূটনৈতিক সফর ইরানের পক্ষে সফল হয়েছে এবং তা দ্বারা একটি নতুন বিশ্ববলয় তৈরি হচ্ছে। এই বিশ্ববলয় চায়না, রাশিয়া, টার্কি, পাকিস্তানও থাকবে এবং এই নতুন বিশ্ববলয় হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোও কিন্তু এই বলয়কে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অন্যথায় ইরানের সাথে এই মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিজগুলো, অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরিন, এগুলো সব ইরানের সাথে আসতে হবে এবং যুদ্ধের পরে একটা নতুন পৃথিবী তৈরি হবে। এই নতুন পৃথিবী তৈরি হলে আমেরিকার একক নেতৃত্ব আর থাকবে না, এটা কিন্তু বুঝতে হবে। ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটেছে। ইরান কিন্তু স্পষ্ট করে দাবি করেছে যে হরমুজ প্রণালীতে ধেয়ে আসা একটি আমেরিকার সাবমেরিন, যেটা আপনার পারমাণবিক সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন আসছিল, ইরান সেটাকে ধ্বংস করেছে। অর্থাৎ এটা ইরান দখলে নিয়েছে এবং একটি পর্যায়ে মতো এটা ধ্বংসই হয়ে গেছে। এখন প্রশ্ন জেগেছে এখানে 14 জন ক্রু ছিল, তাদের আমেরিকান ক্রু, তাদের কোনো খবর নাই। 2 নম্বর, ওইখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল, পারমাণবিক সুবিধাদি, সেই পারমাণবিক ফ্যাসিলিটিসগুলো ইরান হস্তগত করেছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি হলো এই যে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান হ্যাজ অলরেডি ডেভেলপড এ ভেরি ওয়ান্ডারফুল ডিপ্লোম্যাটিক আর্কিটেকচার। ইরানকে দেখেন, এটা কিন্তু সত্যি যে আমেরিকা যুদ্ধটা ঘোষণা করেছে অন্যায়ভাবে। ইরান যে একটি অন্যায় যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে,
সারা পৃথিবী কিন্তু এটাকে সমর্থন করছে। যদি বলেন যে ইরান একটি পশ্চিম এশিয়ার দেশ, এশিয়ার লোকরা সমর্থন করছে, তা কিন্তু নয়। পশ্চিমা দেশগুলো আমেরিকা এবং ইসরায়েল ছাড়া আমি তো মনে করি প্রতিটি দেশ, ইউরোপের প্রতিটি দেশ আজকে ইরানকে সমর্থন করেছে। এই জন্য ইরানও সাহস পেয়েছে। ইরান পরিষ্কারভাবে বলেছে যতদিন পর্যন্ত আমেরিকা হরমুজ এবং পার্সিয়ান গালফের নৌ অবরোধ অব্যাহত রাখবে ততদিন পর্যন্ত ইরান কখনোই হরমুজ প্রণালী খুলে দিবে না। এবং ইরান পরিষ্কারভাবে বলেছে যে হরমুজ ইজ দ্য গ্রেটেস্ট কার্ড অফ ইরান। হরমুজ হলো ইরানের সর্বোচ্চ কার্ড। এই কার্ড দিয়ে ইরান খেলতেই থাকবে। সুতরাং এটা অত্যন্ত শক্ত কার্ড। ডোনাল্ড ট্রাম্পকে আসলেই একটি বাস্তবতা আসতে হবে। ডোনাল্ড ট্রাম্প যেখানে বাস করছেন সেটাকে বলে টু বিল্ড ক্যাসেলস ইন দ্য ইয়ার। উনি শূন্যে দুর্গ তৈরি করছেন, স্বপ্নে বিভোর আছেন, ড্রামা তৈরি করছেন। ওনাকে মারতে এসেছে হিলটন হোটেলে, তো হোটেলের ভিতরে তো আততায়ী ঢুকে নাই, যাকে বলা হয়েছে তো বাইরে ছিল, বাইরে গুলি করেছে। সুতরাং আর যে লোকটি এসছে সে ইনসেইন, সাবেক নাসার কর্মকর্তা। ইনসেইন মানে মানসিকভাবে বিকারগ্রস্ত এক লোক। তো এইগুলো তো আসলে ডোনাল্ড ট্রাম্পের অ্যাসোসিয়েটসরা ড্রামা সাজাচ্ছে। এগুলো আসলে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম অলরেডি এ লাফিং স্টক। এটা হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে বড় যেই জিনিসটা হবে সেটা হলোই ট্রাম্প নিজেও বুঝতে পারছে যে মধ্যবর্তী নির্বাচনটা যে হবে আপনার নভেম্বর মাসের 5 তারিখ আমেরিকাতে, যেটা কংগ্রেস নির্বাচন হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই রিপাবলিকান পার্টি কিন্তু চরম চাপের মুখোমুখি হবে। এবং কতটা চাপের মুখোমুখি আমি জানি না, যে ইমপিচমেন্টের রেকর্ড কম, যে প্রেসিডেন্টকে ইমপিচ করে সরিয়ে দিয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যে প্রচুর সীমাবদ্ধ হবে ক্ষমতার, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। আর এই যেই নির্বাচনটা হবে 5 তারিখে, যে মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ নভেম্বরের 5 তারিখে, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা, সেই নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এটা কিন্তু আসলেই প্রশ্ন সাপেক্ষ। অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বোধহয় এই অন্তত 5 নভেম্বর নির্বাচন, অন্তর্বর্তীকালীন নির্বাচনের পরে ইট উইল বি ডিফিকাল্ট ফর ডোনাল্ড ট্রাম্প টু ক্যারি আউট দ্য ওয়ার এগেনস্ট ইরান। এটা সবাই বুঝতে পারছে। আর এইখানে সবচেয়ে বড় কথা যেটা, যে হ্যাঁ, যেটা নৌ অবরোধ, খুব একটা ইন্টারেস্টিং ম্যাটার। নৌ অবরোধ করে আমেরিকা ভাবছিল নেভাল ব্লকেট করে যে ইরান বোধহয় আর পানিপথ পাবে না, অর্থাৎ তাদের ম্যারিটাইম রুট আর খুঁজে পাবে না। তো পাকিস্তান কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কোনো সমস্যা নাই, আমরা ইরানকে এটা নেভাল রুট দেব, অর্থাৎ জলপথ দেব, যাতে আমেরিকার যে নেভাল ব্লকেড আছে ডোনাল্ড ট্রাম্পের, সে ব্লকেড অ্যাভয়েড করে ইরানের জাহাজগুলো চলতে পারে। তা না হলে ইরানের জাহাজকে আটকাচ্ছে ইরান বিভিন্নভাবে কৌশলে, যে তারপরেও হরমুজের উপর দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছে। সুতরাং এখন পাকিস্তানের এই প্রস্তাবের পরে কিন্তু ইরানের পক্ষে এটা সুবিধা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে সবাইকেই সমস্যা করছে। এখানে ট্রাম্পের আগামী মাসের 14 তারিখে চায়না যাওয়ার কথা, অথচ ডোনাল্ড ট্রাম্প চায়নার 40টি শিপিং কোম্পানির উপরে স্যাংশন দিয়েছে। 40টি শিপিং কোম্পানি। চায়না কি এগুলো কেয়ার করে? চায়নার আজকেও তো, গতকালকেও চায়নার এক বিরাট তেলবাহী জাহাজ হরমুজ দিয়ে চলে গেছে। তো একটি কোনো আমেরিকান নেভাল ব্লকেট তো এখানে কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। আসলে আমেরিকা হলো শক্তের ভক্ত, নরমের জম। পৃথিবী এখন এটা বুঝে গেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ফলে এইটা পৃথিবী কিন্তু একদম সবচেয়ে ভালো করেই বুঝেছে যে এই যে মানে ভয় পেলেই ভয়, আর আমেরিকাকে এরপর থেকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে শক্তি, সেটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সারা বিশ্বে 800 নেভাল বেজ আছে আমেরিকার, 800 মিলিটারি বেজ, সেইগুলো আস্তে আস্তে তুলে আনতে হবে। বিশ্ব এক নতুন ব্যবস্থার দিকে এগিয়ে চলছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস, সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত বলছে, চমৎকার কথা বলছে, আরব আমিরাতের আমির স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা আর পারছি না, এতদিন যুদ্ধের পরে, যুদ্ধ তো 2 মাস, 2 মাসের উপরে হয়ে গেছে, প্রায় 2 মাস যাবৎ, প্রায় না 2 মাসের উপরেই হয়ে গেছে। এই যুদ্ধ চলাকালীন সময়ে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটার আর্থিক ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। কাকে দিতে হবে? মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। অন্যথায় আর পারা যাচ্ছে না, এবং তারাও ভাবছে যে তারাও অন্যভাবে পথ খুঁজবে। এইভাবে আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারা মধ্যপ্রাচ্য যে চরম ক্ষতি করেছে, এবং আমেরিকা যে তাদেরকে আর প্রোটেকশন দেওয়ার আদৌ কোনো ক্ষমতা রাখে না, তাও কিন্তু গালফ কান্ট্রিজের কর্তা ব্যক্তিরা বুঝে গেছেন। কিন্তু তারপরেও এই আরব আমিরাতের যেহেতু প্রধান, সরকার প্রধান, যেহেতু এটা রাষ্ট্রপ্রধান, যেহেতু এটা বলেছেন, আমার মনে হয় যে গালফ কান্ট্রিজগুলো, উপসাগরীয় রাষ্ট্রগুলো নতুনভাবে ভাবতে শুরু করেছে। তারা ভাবছে কয়েকটা বিষয়: নতুন অর্থনৈতিক চিন্তাভাবনা, নতুন তেল বাণিজ্য, এবং সর্বোপরি নতুন কূটনৈতিক ব্যবস্থা। এর মধ্যে যদি এই দেশগুলো না আসে, তাহলে গালফ কান্ট্রিজগুলো যে সমূহ বিপদে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আব্বাস আরাকচির ডিপ্লোমেসি সম্পর্কে একজন, এটা বলতেই হবে, আইড লাইক টু কংগ্র্যাচুলেট আব্বাস আরাকচি, particularly for his diplomatic endeavors and diplomatic skill. একজন উইন্ডি শেরমান নামে একজন ইহুদি ভদ্রমহিলা, উইন্ডি শেরমান, তিনি আমেরিকান গভর্নমেন্টের, বিশেষ করে ডেমোক্রেট গভর্নমেন্টের অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন হয়তো গুরুত্বপূর্ণ পদে নেই। উইন্ডি শেরমান একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন কূটনীতিক। তিনি অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকার। তো সেইখানে উনি বলেছেন, উনি কিন্তু জাতিতে ইহুদি, উনি একটি কথা বলেছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই উইন্ডি শেরমান। উনি বলেছেন যে গাজাতে যেভাবে 70,000 লোককে নেতানিয়াহু হত্যা করেছে, ইট ইজ এ কমপ্লিট জেনোসাইড, এটা সম্পূর্ণ গণহত্যা। এটা অস্বীকার করার উপায় নেই। আমি একজন জিউ হিসেবে, অর্থাৎ ইহুদি হিসাবে আমি নিজেও স্বীকার করি। আমি একটি যেমন জিউ স্টেট, অর্থাৎ ইহুদি রাষ্ট্রকে আমি সমর্থন করি, তদ্রূপ আমি প্যালেস্টাইনি রাষ্ট্রকেও সমর্থন করি। আমি চাই প্যালেস্টাইনি রাষ্ট্র এবং ইহুদি রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে চলবে, এবং তাদের নাগরিকরাও শান্তিপূর্ণভাবে বসবাস করবে। শেষে আব্বাস আরাকচি সম্পর্কে তাকে একটি প্রশ্ন করা হয়েছিল, তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সাক্ষাৎকারটি নিচ্ছিলেন যিনি ইংল্যান্ডের সাংবাদিকতা করেন, মিশাল হোসেন। তিনি একজন খুব নামকরা মহিলা সাংবাদিক। তিনি বলেছিলেন যে আব্বাস আরাকচি, ইরানের যে ফরেন মিনিস্টার, তার কূটনৈতিক দক্ষতা সম্পর্কে আপনি কিছু বলেন। তখন তিনি বলেছিলেন, ইহুদি হওয়া সত্ত্বেও তিনি বলেছিলেন যে আব্বাস আরাকচি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, ভেরি আর্টিকিউলেট ম্যান। তিনি চমৎকার ইংরেজি বলেন, তার ইংরেজি অত্যন্ত উন্নত মানের, এবং তিনি প্রত্যেকটা টার্ম, তার যে শব্দগুলো ব্যবহার করেন, সবগুলো ডিপ্লোমেসির সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ, অত্যন্ত স্মার্ট এবং জেদিও বটে, তবে নীতিগতভাবেই উনি জেদ করেন। অত্যন্ত স্মার্ট, দক্ষ, এবং পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে আনতে উনি পারঙ্গম। তো আজকে এইটুকুই রাখি। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।